আজ 15ই আগস্ট। আমরা জানি আজকে 1947 সালে আমরা স্বাধীন হয়েছিলাম। আমরা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামের যে গল্পটা জানি সেটা শুধুমাত্র পুলিশদের নিয়েই জানি। অর্থাৎ আজ যে সমস্ত জায়গায় পতাকা উত্তোলন হয়েছে প্রত্যেকটা জায়গাতেই নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, গান্ধীজি আরও অনেকে আছে, কিন্তু তাদের পাশে স্থান পায়নি কোনো মহিলা সংগ্রামী। আজ আমরা এমনই একটা নারী সংগ্রামীর কথা জানব যিনি না থাকলে হয়তো স্বাধীনতা এত সহজ হতো না। এরকম বাংলার অনেক বীর সাহসী নারী আছে যাদের গল্প ইতিহাসের পাতায় লেখা থাকলেও আমরা স্মরণ করি না। নমস্কার, আমি রাজদীপ মল্লিক, আপনারা শুনছেন কণ্ঠের কারচুপি। আজকের গল্প স্বাধীনতা সংগ্রামের নারী, লেখক কমলা দাশগুপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প স্বাধীনতা সংগ্রামের নারী। আজ যে নারীর কথা বলছি তিনি হলেন ননিবালা দেবী। ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে হাওড়া জেলার বালিতে। দেশও সেখানেই। পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী। 11 বছর বয়সে বিবাহের পর 16 বছর বয়সে তিনি বিধবা হন এবং বাবার কাছে ফিরে আসেন। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। সম্পর্কে তিনি ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন তিনি রিষ্টাতে। পুলিশের দৃষ্টি পড়ল এখানেও। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। গ্রেপ্তারের সময় রামবাবু একটা মশার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেনি। তখন বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিয়ে জেনে এলেন পিস্তলের গুপ্ত খবর। 1915 সালে যে যুগ ছিল তখন বাঙালি বিধবাদের পক্ষে এরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের সৈন্য দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনাও করতে পারত না। পুলিশ তো নয়, কোনো সাধারণ মেয়েও নয়। আজকে সমাজ ও সেদিনকার সমাজ, আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের ব্যবধান। সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে। তিনি পথ দেখিয়েছেন, ভিত্তি গেঁথে গেছেন তাদের জন্য। পুলিশ ক্রমে জানতে পারল যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন, কিন্তু জানল না যে ইনিই রিষ্টাতে ছিলেন আশ্রয়দাত্রী। 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। রিষ্টার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। আবার ননিবালা দেবী এলেন গৃহকর্ত্রীর বেশে। পলাতক হয়ে আছেন এখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী। এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন। শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন। পুলিশ হয়রান হয়ে ফিরত। এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেফতার করতে। ননিবালা পলাতক হলেন। তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কর্মোপলক্ষে যাচ্ছিলেন পেশোয়ায়। বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করলেন ননিবালাকে সঙ্গে নিয়ে যেতে। ননিবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ার গেলেন। প্রায় 16-17 দিন পরে পুলিশ সন্ধান পেয়ে যখন ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ার গেছে, তখন ননিবালা দেবীর কলেরা চলছে 3 দিন যাবৎ। প্রথম দিন বাড়ি ঘিরে রেখেছিলেন তারা। পরদিনই নিয়ে গেল তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে। কয়েকদিন সেখানে রেখে
চালনা করে দিল কাশীর জেলে। তখন তিনি প্রায় সেরে উঠেছেন। কাশীতে আসার কয়েকদিন পরে প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করতেন। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, বলতেন কাউকে চেনেন না, কিছুই জানেন না। কাশীর জেল পুরনো সেকেলে। সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠির ছিল। তাতে দরজা ছিল একটাই, কিন্তু আলো বাতাস প্রবেশ করার জন্য কোনো জানলা দরজা ছিল না। ব্যর্থ কাম জিতেন ব্যানার্জি 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালা বন্ধ করে আটকে রাখত। কবরের মতো সেলে আধ ঘন্টা পর দেখা যেত ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা, তবু মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারল না। তৃতীয় দিনে বন্ধ রাখা হলো তাকে আধ ঘন্টারও বেশি, প্রায় 45 মিনিট। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা। সেদিন তালা খুলে দেখা গেল ননিবালা দেবী পড়ে আছেন মাটিতে, জ্ঞান শূন্য। হাল ছেড়ে দিয়ে পুলিশ ননিবালা দেবীকে কাশী থেকে নিয়ে এলো কলকাতা প্রেসিডেন্সি জেলে। সেখানে গিয়ে তিনি খাওয়া বন্ধ করে দিলেন। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করত। আপনাকে এখানেই থাকতে হবে, কি করলে খাবেন? ননিবালা দেবী বললেন, যা চাইবো তাই করবেন। সুপারিনটেন্ডেন্ট গোল্ডি বলল, করব। ননিবালা দেবী বললেন, আমাকে বাগবাজারের রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। গোল্ডি বললেন, আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিল। অমনি যেন বারুদে আগুন পড়ল। আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননিবালা এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে। দ্বিতীয় চর মারার আগেই অন্য সিআইডি অফিসার তার উদ্যত হাতকে চেপে ধরে রাখলো। পিসিমা, করেন কি? অসীম শক্তি ফেটে বেরিয়ে আসছে তখন ননিবালা দেবীর ভিতর থেকে। তিনি বললেন, ছিঁড়ে ফেলবে তো আমায় দরখাস্ত লিখতে বলেছিল কেন? আমাদের দেশের মানুষের কোনো সম্মান থাকতে নেই? 2 বছর এইভাবে বন্দি জীবন কাটিয়ে দিলেন তিনি। 1919 সালের এক প্রাতে এলো ননিবালা দেবীর মুক্তির আদেশ। বাইরে এসে তার মাথা গুজবার স্থান মিলল না। সকলেই পুলিশকে ভয় পায়। বহুদিন ধরে চলছিল অনেক ওলট পালট ও ভাঙা গড়া। তারপর একটা আধঘুপচি ঘর ভাড়া করে নিজের জীবনের শূন্য সম্বল নিয়ে আত্মীয় স্বজনের অনাদর ও লাঞ্ছনা এবং দারিদ্র্যের মধ্যে পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে কাটিয়ে চলেছিলেন তিনি বছরের পর বছর। যে মেঘের আত্মদানে পরবর্তীকালে শ্রাবণ বর্ষণের মতো ঝরে পড়েছিল কত অসংখ্য কর্মী ও কর্মপ্রেরণা, এই মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। না জানি এরকম কত মেয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। ইতিহাসের পাতায় তাদের নাম উজ্জ্বল হয়ে থাকলেও আমাদের স্মরণে তারা উজ্জ্বল নেই। আজ স্বাধীনতা দিবস। সকলে পতাকা উত্তোলন করবেন। আপনার স্বাধীনতা উদযাপন করতে গিয়ে কোনো মানুষের ওপর অত্যাচার করে বসবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।